সত্যি এই ঘটনা দম বন্ধ করা ঘটনা ভাই। শোনার পর চিন্তা করলাম, হায় হায় হায়, এগুলো তো সিনেমা তো আমরা কল্পনা করতে পারি না। আমার মনে হয় হলিউডও আজ পর্যন্ত কেউ কল্পনা করে নাই যেটা আমাদের দেশে ঘটে গেছে। এখন কিন্তু সময়, একদম কারেক্ট সময়। কথাটা সত্য না মিথ্যা ভাই? 100% সত্য কথা বলছে। একটি সেন্সিটিভ নিউজ আপনাদের সামনে তুলে ধরছি। সেন্সিটিভ সংবাদটি এই কারণে বলছি যে বাংলাদেশের 52 বছরের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটিয়েছেন প্রধান বিচারপতি। 29 জুলাই থেকে 8 আগস্ট বাংলাদেশে অস্বাভাবিক কিছু ঘটতে পারে। নানান মহল থেকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে, সরকার নজরে বসছে, সব জায়গায় সতর্কবার্তা পাঠিয়েছে পুলিশের গোয়েন্দা সংস্থা এসবি স্পেশাল ব্রাঞ্চ। কি ঘটতে পারে, কারা ঘটাতে পারে? হ্যাঁ, আসলেই বড় কিছু ঘটবে। ভারতকে কঠিন বার্তা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূস সাহেব কিন্তু শেষ কথাটা কঠিন বলেছেন। তিনি বলেছেন যে ভারতকে একটা কঠিন বার্তা দিয়েছেন, একটা কঠিন বার্তা। ভারত যে পাপ করেছে সে পাপের প্রায়শ্চিত্ত কিন্তু এখন ভারতকে দিতে হচ্ছে। আরাফাত রহমানকে 10 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, কেন আরাফাতকে আদালতে উঠানো হলো না, রিমান্ডটা কিভাবে দেওয়া হলো, এটা হলো আপনাদের প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তরটাই আমি দিতে এসেছি। কারণ আমাদের অন্তর্বর্তীকালীন সরকার খুব বুদ্ধিমানের সাথে কিছু কিছু জিনিসকে টেকেল দেওয়ার জন্য গোপনীয়তা নিচ্ছেন। সারা বাংলাদেশে একটা ঘটনায়, সারা বাংলাদেশের এটাই হলো নিয়ম। যে পরিবর্তনগুলো কল্পনাতীত ছিল, একটা উল্লেখযোগ্য পরিবর্তন দেই। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এখন আর গণরুম আর হল সিট বাণিজ্য দখল করা নাই, ইজ গন। নাম্বার 1, দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণে। 20 বছর শেখ হাসিনা করতে পারে নাই, বড় কথা বলে, এখনো নিয়ন্ত্রণে। বাংলাদেশের রিজার্ভের পরিমাণ এখনো একদম জেনুইন রিজার্ভ, এখনো ঐতিহাসিকভাবে আপনার দাঁড়িয়ে আছে একটা পর্যায়ে। বাংলাদেশের ঐতিহাসিকভাবে ঋণ পরিশোধ করেছে এই গভর্নমেন্ট, যা অতীতের 54 বছরের যে কোন ধরনের ইতিহাস রেকর্ডই নাই, সেটাও তারা ব্রেক করেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। প্রথমে এনসিপি কে ধন্যবাদ দেব। কিভাবে? এনসিপি কে এই জন্যই ধন্যবাদ দিব যে এনসিপি সারা বাংলাদেশে একটা ঘটনায় সারা বাংলাদেশের সব বৈষম্য বিরোধী যে কমিটি আছে, কমিটি বাতিল করে দিয়েছে। এটাই হলো নিয়ম। আমি আপনাকে বলি, ভিন্ন মত, ভিন্ন জনের একটা দল অপরাধ থাকতেই পারে, কিন্তু ব্যবস্থা কি নেওয়া হয় সেটাই হলো দেখার বিষয়। অপরাধ কি আমেরিকাতে হয় না? এই যে গতকালকে হয়েছে, আততায়ীরগুলিতে 5 জন মানুষ নিহত হয়েছেন। মেন্টালি ডিস্টার্ব একজন পারসন, ওয়েল ডকুমেন্টেড মেন্টাল ইলনেসে ভুগতেছেন এই ব্যক্তি। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকাতে অপরাধ হয়, খুন হয়, ধর্ষণ হয়, কিন্তু বিচার আপনি কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবেন না। বাংলাদেশের সাথে পার্থক্য হলো এই জায়গাতে। এই জন্য যখন কেউ এখানে প্রেসিডেন্টের সন্তান হলো রক্ষা নেই, প্রেসিডেন্ট হলেও রক্ষা নেই, যেটা আপনারা দেখেছেন। এনসিপি করে দেখিয়েছে, একটা ঘটনায় সারা বাংলাদেশের কমিটি ভেঙে দিয়েছে। দিস ইজ হোয়াট উই নিড। এনসিপির বিরুদ্ধে অনেক সমালোচনা করা যেতে পারে, করেন, নট এ প্রবলেম, কিন্তু কনস্ট্রাকটিভ সমালোচনা করেন। দেশে কি পরিবর্তন হচ্ছে না? অনেক পরিবর্তন হচ্ছে দেশে। পরিবর্তন নিয়ে কথা বলবো, কি কি পরিবর্তন হচ্ছে। যে পরিবর্তনগুলো কল্পনাতীত ছিল, একটা উল্লেখযোগ্য পরিবর্তন দেই। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এখন আর গণরুম আর হল সিট বাণিজ্য দখল করা নাই, ইজ গন। নাম্বার 1, দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণে। 20 বছর শেখ হাসিনা করতে পারে নাই, বড় বড় কথা বলে, এখনো নিয়ন্ত্রণে। বাংলাদেশের রিজার্ভের পরিমাণ এখনো একদম জেনুইন রিজার্ভ, এখনো ঐতিহাসিকভাবে আপনার দাঁড়িয়ে আছে একটা পর্যায়ে। বাংলাদেশের ঐতিহাসিকভাবে ঋণ পরিশোধ করেছে এই গভর্নমেন্ট, যা অতীতের 54 বছরের যে কোন ধরনের ইতিহাস রেকর্ডই নাই, সেটাও তারা ব্রেক করেছে। ভালো হচ্ছে না? অফকোর্স দেয়ার আর মেনি থিংস গোইং অন, গুড থিং, বাট ছাদাবাজি, কিছু আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে আমরা এগুলা দেখতে পাচ্ছি না। কিন্তু গুণগত অনেক পরিবর্তন হচ্ছে। ব্রিজ দখল করা, ব্রিজ উদ্বোধন করা হচ্ছে, কালভার্ট উদ্বোধন করা হচ্ছে, কিন্তু উপদেষ্টা গিয়েও তাদের নাম সেখানে নেই। এগুলা পরিবর্তন হচ্ছে না? অফকোর্স পরিবর্তন হচ্ছে। সুতরাং এগুলো বলা যাবে না যে পরিবর্তন হচ্ছে না, শেখ হাসিনা ভালো ছিল। যারা বলে শেখ হাসিনা ভালো ছিল, এরা হাসিনার গুমন্ত দালাল। এখানে দেখবেন মুস্তফা ফিরোজ এবং ওই যে মাসুদ কামালরা ঘুরে ফিরে দেখেন বোঝাতে চায় শেখ হাসিনার সময় এইটা হয় নাই, সেটা হয় নাই। এই জ্ঞান পাপী মূর্খ এবং ভিতরে এবং আপনার এই হিডেন আওয়ামী লীগের দালালদের বিষয়েও সচেতন থাকবেন। এরা কিন্তু বাংলাদেশের দালাল নয়, এরা ঘুরে ফিরে সেই স্বৈরাচারী দালাল। এই রূপটা প্রকাশ পায় যে কোন ভাবে হোক। একটা জায়গা বলতে পারি, সেটা হচ্ছে এখন আর কেউ কারো খুনের গুমের ভয় নাই। খুন হতে পারেন আপনি, কিন্তু গুম হওয়ার ভয় নাই। এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় নতুন এক বাংলাদেশ আমি দেখে এসেছি। মানুষের ভিতরে এত হাহাকার নাই, সত্য কথা বলতে গেলে এটা একটা পর্যায়ে আছে। তো কেননা মানুষ খেতে পারতেছে, চাল কিনে, ডাল কিনে, নিত্য প্রয়োজনীয় কোনো কিছু কিনে খেতে পারতেছে। এই যে কিন্তু খাওয়াটা মানুষের ঠিক আছে, এই কারণে মানুষ। এবং আমি দেখেছি, বলছিলাম এই যে আজকে প্রশ্ন উঠছে প্রথম, বিএনপির আপনার পলিটিক্যাল দলগুলোর ইনকাম কোথায়, তাদের রাজনৈতিক দলগুলোর পেশা কি।
মানে রাজনীতিবিদদের পেশা কি, তাহলে এগুলো আমি 8 বছর নিয়ে আমরা কথা বলতেছি। আমরা মনে করি সিস্টেমেটিক গুণগত এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের রিফর্মস বা পরিবর্তন। এবার আওয়ামী লীগের উপরে খেপেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় খুবই সাহসী মহিলা এবং তিনি নরেন্দ্র মোদীকে টেক্কা দিয়ে পরপর কয়েকবার মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন এবং এখনো তিনি মুখ্যমন্ত্রী পদে আছেন। তো এখন আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে ভারত থেকে বাংলাদেশে বিভিন্ন লোকজনকে রাতের অন্ধকারে সীমান্তে ঠেলে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে তারা বাংলাদেশি, তারা অবৈধভাবে ভারতে গিয়ে বসবাস করত, সুতরাং এই ভারত সরকার তাদেরকে গ্রেপ্তার করে সীমান্তে এনে রাতের আধারে ঠেলে দেয়। যদিও এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আন্তর্জাতিক আইনে যদি কোনো অবৈধ অভিবাসী পাওয়া যায় তাহলে তাকে প্রক্রিয়া অনুসারে বিভিন্ন আইন মেনে প্রক্রিয়া মেনে তারপর বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে তুলে দিতে হবে। সেগুলো না করে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশি বলে গ্রেপ্তার করে সীমান্তে রাতের আধারে এনে রাতের আধারে ঠেলে দেয়। এবং সবচেয়ে কষ্টকর হচ্ছে যে এদের ভিতরে অনেক মুসলমানও আছে যারা 14 পুরুষ ধরে ভারতে বসবাস করে। সেই সব মুসলমানদেরকেও এই নরেন্দ্র মোদী সরকার সীমান্ত দিয়ে ঠেলে দেয়। ঠেলে দেওয়ার পরে ভাই ওদের কান্না, ওরাই সীমান্তের পারে বসে এত কান্নাকাটি করে, বুঝেনি মানে যেই দেশ ভারতবর্ষ তার দেশ, তার 14 পুরুষ ভারতবর্ষে ছিল, এখন সেই লোকটাকে সীমান্তে ঠেলে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিল বাংলাদেশি বলে। তার দোষ কি? তার দোষ 1 নম্বর সে মুসলমান, 2 নম্বর সে বাংলা ভাষায় কথা বলে। মানে কি নিতে আপনি ভাবতে পারেন বিশ্বে আর এমন কোন দেশ আছে যেই দেশটা তাদের নিজেদের নাগরিককে আরেকটা দেশের লোক বলে ঠেলে পাঠায়? তো এরপরেই আসলে মমতা বন্দ্যোপাধ্যায় খুবই রাগান্বিত হলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে যেখানে পাশের দেশের হাজার হাজার লোক এখানে বসবাস করতেছে, আপনারা তো জানেন যে অন্ততপক্ষে কমপক্ষে 40,000 আওয়ামী লীগের লোকজন ভারতে পালিয়ে গিয়েছে, যাদেরকে রাস্তাঘাটে অলিতে গলিতে সব জায়গায় দেখা যায়। এবং ভারত সরকার ভারতীয় পুলিশদেরকে নির্দেশ দিয়েছে যে আওয়ামী লীগ বললেই ছেড়ে দিবা, আওয়ামী লীগের কাউকে গ্রেপ্তার করা যাবে না, এদেরকে আধার কার্ড মাদার কার্ড যেমনি যা লাগে সব দিয়ে দিবা। এইবার দেখেন যে ভারত কি হেল্প করতেছে। মানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ভারত যেভাবে হেল্প করেছে, পালিয়ে যাওয়ার পরেও ভারত ঠিক একইভাবে হেল্প করতেছে। তার মানে হচ্ছে এই আওয়ামী লীগ আসলে আমাদের দেশের কোনো দল না, এটা হচ্ছে একটা ভারতীয় দল। তো তখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে বাংলাদেশের এত লোক এখানে আছে, ঠিক আছে বুঝলাম বিপদে পড়ে আছে, তারা থাকতে পারে, আর আমার ভারতবর্ষের লোক যে কিনা বাংলায় কথা বলে এটাই তার অপরাধ, সে মুসলমান এটাই তার অপরাধ, তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে, এটা তো হতে পারে না, আমি তীব্র প্রতিবাদ জানাই। তো তিনি কিন্তু এ কথা বলেছেন। তো এটাই কিন্তু নরেন্দ্র মোদীর টনক নড়ে উঠেছে। এখন দেখা যাক নরেন্দ্র মোদী কি ব্যবস্থা নেন। আমি একটু খবরটা পড়ে শোনাই। লিখেছেন যে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে হুঁশিয়ারি দিলেন মমতা। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ের দিকে ইঙ্গিত করে কেন্দ্রীয় সরকার মানে নরেন্দ্র মোদী সরকারকে খোঁচা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে এমন অভিযোগ তুলে তিনি আওয়ামী লীগ নেতাদের আশ্রয়ের প্রসঙ্গ টানেন। এক প্রতিবেদনে আনন্দবাজার উল্লেখ করেছে যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাময়িকভাবে ভারতে আশ্রয় নিয়েছেন এবং শেখ হাসিনার নাম না নিয়ে সেদিকে ইঙ্গিত করেছেন মমতা। মমতা বলেছেন যে আমাদের অতিথিত কয়েকজনকে রেখে দিয়েছে ভারত সরকার, আমি কি না করেছি, কারণ রাজনৈতিক কারণ আছে, অন্য কারণ আছে, পাশের দেশ বিপদে পড়েছে। কই আমি তো কখনো বলিনি কেন এদেরকে জায়গা দিয়েছেন, কখনো তো আমি বলি নাই। জায়গা দিয়েছেন, আওয়ামী লীগের লোকেরা বিপদে পড়ছে, জায়গা দিয়েছেন, ভালো কথা। তাহলে আপনারা কেন বলেন যে বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে যায়? মমতা আরও বলেন যে একটা বিজ্ঞপ্তি করে বলেছে যে বাংলা ভাষায় কথা বললেই ওদেরকে সীমান্ত ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দাও। কেন? ওরা কি জানে না যে বাংলা ভাষায় কথা বলা লোকের সংখ্যা সারা এশিয়ায় 2য় আর সারা পৃথিবীতে 5ম? মমতা স্পষ্ট করে দেন যে ভারতের যে কোনো নাগরিক দেশের যে কোনো জায়গায় যেতে পারেন, কিন্তু বিভিন্ন রাজ্যে গিয়ে বাংলায় কথা বললেই তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং জোর করে ধরে এনে রাতের আধারে সীমান্ত পাড়ে ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশে। এবং মমতা মোদী সরকারের উপর ক্ষোভ ঝেড়ে বলেন যে আজকে সকলের উপর অত্যাচার হচ্ছে, কেন বলবে 17 লাখ লোকের নাম বাদ দিয়ে দাও? কে তুমি হে হরিদাস পাল? কে তোমরা? যে ভারতীয় নাগরিক সেই ভোট দিবে, যারা বাংলায় বাস করেন বাংলাদেশের নাগরিক তাদের নাম তুমি কেন কাটবে? ওই মানে এটা প্রস্তাব উঠছিল যে মুসলমানরা ভোট দিতে পারবে না। সে ভারতের নাগরিক, সে কোন ধর্মের কোন জাতের তা তোমার দেখার দরকার নাই, তারা হচ্ছে ভারতের নাগরিক, তারা ভারতের ভোটার। মমতা আরও বলেন যে আমি বাংলার মানুষের জন্য গর্বিত, আমি নিজেও হিন্দি, উর্দু, সংস্কৃতি, গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি, অসমিয়া, উড়িষ্যার মতো বিভিন্ন ভাষা আমি বুঝতে পারি। তো এটা আসলে খুবই দুঃখজনক যে একটা দেশ মুসলমান বলে এবং বাংলায় কথা বলে এই কারণেই রাতের আধারে তাদের নিজ দেশের নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। অথচ বাংলাদেশের নাগরিক যারা আওয়ামী লীগ করে তাদেরকে জামাই আদরে রাখা হচ্ছে। শেখ হাসিনা নিরাপত্তার জন্য তার বাসভবনের খরচের জন্য যে টাকা পয়সা খরচ করতেছে, অথচ নিজ দেশের নাগরিকদেরকে ঠেলে পাঠিয়ে দিচ্ছে। এই হচ্ছে গিয়ে ভারতবর্ষ। তো যাই হোক, আমরা আশা করব যে মমতা বন্দ্যোপাধ্যায় আরো কড়া ব্যবস্থা নেবেন, কারণ এরা বেশিরভাগই কিন্তু কলকাতা পালিয়ে আছে।
কিছু আছে আসামে, ত্রিপুরায়, বাট বেশিরভাগ কিন্তু কলকাতায় পালিয়ে আছে। সুতরাং যদি মমতা বন্দ্যোপাধ্যায় তার অধীনে যে পুলিশ আছে তাদেরকে দিয়ে এটা ব্যবস্থা নেন যে যেভাবেই হোক এই আওয়ামী লীগকে ভারতে থাকতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এরা হুড়মুড়িয়ে হয়তো অন্য রাজ্যে চলে যাবে, অথবা তারা ওই আবার বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হবে, তখন তাদেরকে গ্রেপ্তার করে বিচার করা যাবে। এভাবেই আওয়ামী লীগকে দৌড়ের উপর রাখতে হবে। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। 29 জুলাই থেকে 8 আগস্ট বাংলাদেশে অস্বাভাবিক কিছু ঘটতে পারে। নানান মহল থেকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে, সরকার নড়েচড়ে বসছে, সব জায়গায় সতর্কবার্তা পাঠিয়েছে পুলিশের গোয়েন্দা সংস্থা এসবি, স্পেশাল ব্রাঞ্চ। কি ঘটতে পারে, কারা ঘটাতে পারে? হ্যাঁ, আসলেই বড় কিছু ঘটবে। তো এখানে প্রথম আমরা যেটা বলছি যে আমাদের যে আরেকটা বিপ্লব, সেই বিপ্লবটা এই সময়কার মধ্যে প্রয়োজন হতে পারে। বিশেষ করে 3 আগস্ট থেকে 5 আগস্টের মধ্যে রাষ্ট্রপতি চুপ্পুকে লাথি দিয়ে সরিয়ে দেওয়া, জুলাই সনদ যদি গ্রহণযোগ্য না হয় তাহলে ছাত্র জনতা রাজপথে জুলাই সনদ ঘোষণা করা, এই সরকারকে, বিপ্লবী সরকারকে টার্ন করা সরকারে, এরকম অনেক বিষয় আসতে পারে। পিনাকি ভট্টাচার্যরা এই বিষয়ে নড়চড়ে বসেছেন আগে। যেহেতু একটা সেকেন্ড রেভলিউশন বা একটা দফা এই 29 জুলাই থেকে 8 আগস্টের মধ্যে ঘটবে, বিপ্লবীরাই করবে, এই নৈরাজ্যকার পরিস্থিতি, বিপ্লব বানিয়ে নৈরাজ্য, এটা কোনো গণতান্ত্রিক বা নিয়মতান্ত্রিক পদ্ধতি নয়। হাসিনার পতন নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হয়নি, এখন চুপ্পুকে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সরায়নি। ছাত্র যদি চুপ্পুকে সরাতে চায়, এটাকে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হবে না, এটা তো হবে বঙ্গভবন ঘেরাও দিতে হবে। কারণ ঘেরাও দেওয়ার পর চুপ্পুকে গ্রেপ্তার করবে না, হেলিকপ্টার উড়িয়ে নেবে না, মাইল খাবে, এটা পরের বিষয়। এটি তো কেওয়াস। তার আগে, তার চাইতে বরং চুপ্পুকে যদি যথাসময় সরিয়ে দেওয়া হতো ভালো হতো। পিনাকি ভট্টাচার্যদের ডেডলাইন কিন্তু আছে। এইরকম পরিস্থিতি, জুলাই সনদ, চুপ্পু, আরো আমাদের বিপ্লবের বর্ষপূর্তি উদযাপন, এই বিষয়গুলো নিয়ে এমনিতেই একটা উত্তেজনাকর পরিস্থিতি দেশে বিরাজ করতে পারে। সেই পরিস্থিতির সুযোগ নিতে পারে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনগুলো। এটা হচ্ছে বাস্তব কথা। তবে আমরা মোটেই উদ্বিগ্ন নই। আমাদের ফোকাস যে জুলাইয়ের স্পিড ধরে রাখা, বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে জুলাইয়ের অপূর্ণতাগুলো পূর্ণতা দেওয়ার চেষ্টা করা। যেমন 1 নম্বর হচ্ছে চুপ্পুকে সরানো। কিন্তু দর্শক, আওয়ামী লীগ যদি কোথাও দাঁড়ানোর চেষ্টা করে এই 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত, আওয়ামী লীগকে তামা করে দেওয়া হবে, এই বিষয়ে কোনো ছাড় নেই। আর বাস্তব কথা হচ্ছে যে আওয়ামী লীগ আসলে কিছু করার সক্ষমতাই রাখে না। এরা ওই একটা আন্দোলনের মধ্যে 2, 4, 10, 20 জন ঢুকে যেতে পারে। যেমন মাইলস্টোন কলেজের ঘটনায় মাইলস্টোন শিক্ষার্থীদের আন্দোলনে কিছু ঢুকেছে, সচিবালয়ে কিছু ঢুকেছে, কয়জন? আর সব মিলে 50 জন হবে। ওটা তো ধরা পড়েছে, শেষ। বড় কিছু করার সক্ষমতা রাখে। তার প্রমাণ হচ্ছে ওরা একটা হরতাল ডেকেছিল এই গোপালগঞ্জের সকল গণহত্যার প্রতিবাদে। অথচ ওই দিন যে হরতাল কেউ জানতোই না, কিচ্ছু, সারা বাংলাদেশে কিচ্ছু করতে পারেনি। ওরা 2 জন লোক মিছিল করতে পারেনি। আওয়ামী লীগের এখন এমন অবস্থা, ওরা 10 জন লোক একসাথে বাংলাদেশের কোথাও মিছিল করার সক্ষমতা রাখে না। গোপালগঞ্জে কিছুটা পারতো, গোপালগঞ্জে এখন আর পারবে না। গোপালগঞ্জের কোন উপজেলায় রাজপথে 10 জন আওয়ামী লীগ মিছিল করতে পারবে না, এখন আর সাহসী করবে না। টুঙ্গিপাড়াও পারবে না। তাহলে আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগ তেমন কিছু করবে বিষয়টা এরকম নয়। তবে খেয়াল রাখতে হবে যে আওয়ামী লীগ কোথাও অনুপ্রবেশ করলে সাথে সাথে ধোলাই। আর দ্বিতীয় হচ্ছে আমাদের যে নিয়ম, আমাদের যে বিপ্লব, চুপ্পুকে সরানো, নতুন সংবিধান, জুলাই সনদ, এগুলোকে আবার কেউ আওয়ামী লীগ ট্যাগ দিয়ে প্রতিহতের চেষ্টা করলে খবর আছে, যদি এটা সম্ভব না। যেমন এগুলোতে হাসনাত আব্দুল্লাহরা সামনে থাকবেন, শরীফ ওসমান হাদি এরা সামনে থাকবেন, সেই জায়গায় চাইলেও ওরা তেমন কিছু করতে পারবে না। তা আশা করি দর্শক, এই খবর যেটা মোটামুটি আপনাদের জন্য উদ্বেগ জাগিয়েছে, দেশে নৈরাজ্যের আশঙ্কা করছে এসবি, সব জেলায় সতর্কবার্তা। এই যে সরকার নড়েচড়ে বসা, সব জেলায় সতর্কবার্তা পাঠানো, এটা হেকমত আশা করি বোঝাতে পেরেছি। সিরিয়াস হওয়া যাবে না। আমাদের যে আন্দোলন, চুপ্পুকে সরানো, এগুলোর বিষয় আসবে। 3 আগস্ট শহীদ মিনারে যাবেন হাসনাতদের ডাকে, তারপরে কি করতে হবে ওখান থেকে এরা বলে দিবে। আর জেলায় জেলায় আওয়ামী লীগ কিছু করলেই বাস ডলা খাবে, বুলডোজার খাবে, বুলডোজার রেডি রাখবেন। আওয়ামী লীগ এক জায়গায় যদি চালাকি করে, সারা বাংলাদেশে আওয়ামী লীগ ডলা খাবে। শেখ হাসিনা ভারত থেকে কিছু বলে, অবশ্য নরেন্দ্র মোদী থামিয়ে দিয়েছেন হাসিনাকে, এখন আর হাসিনা বলেন না কিছু। সংবাদ সম্মেলন করতে চেয়েছিল দিল্লিতে, তাও করতে পারেনি। ভারত থেকে কিছু বললে বাংলাদেশে আওয়ামী লীগ ডলা খাবে, সোজা হিসাব। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি। ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।